So, welcome to you, sir. Welcome, Mr. Kaushik Baliar, in our page. আপনারা অনেকেই স্যারকে দেখেছেন। স্যার আমাদের সাথে অনেকগুলো ভালো ভালো সেশন আমাদেরকে উপহার দিয়েছে ইন কেস অফ উইমেন হেলথ, ইন কেস অফ মেন্স হেলথ অ্যান্ড অল। আর সেগুলোতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। তাই আজকে আমরা কিছু কিছু কোয়েরিজ পেয়েছিলাম যেটা আমরা একটু ডাউট ক্লিয়ার করে নিতে চাইছিলাম। তাই আমি ভাবলাম যে ওয়াই নট স্যার, তাই স্যারকেই আমরা এখানে প্ল্যাটফর্মে আবার ডেকে নিয়েছি। সো স্যার, ওয়েলকাম, আই উইশ ইউ হ্যাপি সানডে। এবার আপনাকে আমি এক এক করে আপনার থেকে কিছু কিছু কোয়েরি জিজ্ঞাসা করবো। সবার আগে জানতে চাইছি গরমে নিজেকে কি করে ম্যানেজ করছেন? এখন প্রচণ্ড গরম পড়ে গেছে দুদিনে। গরমে ম্যানেজ করছি মানে আমাকে মেনলি আমার ভোরবেলায় আমার কাজ শুরু হয়ে যায়। তো আর একটা যেটা জিনিস আমি করি, হাইড্রেশনটা খুব বেশি করে এই সময় মেনটেন করতে হয়। জল খাওয়াটা স্প্রেড করে দেওয়া এবং ডাবের জল অ্যাড করা, একটুখানি যেসব জলীয় যে ফ্রুটস গুলো আছে যেমন তরমুজ অ্যাড করা খাবারের সাথে, এইগুলো রাখার চেষ্টা করি। তেল মশলা জাতীয় খাবার এমনি আমরা অ্যাভয়েড করি, তাও যতটা সম্ভব কম খাওয়া, সেইগুলো একটু অ্যাভয়েড করতে হয়। দুপুরবেলার দিকে খুব প্রয়োজন না পড়লে খুব একটা বাইরে বেরোই না। আচ্ছা, বাহ, এইভাবেই যতটা সম্ভব মেনটেন করে রাখতে হয়। খুব ভালো বললেন। তা আমি এখানে এই জন্য গরমের কথাটা আগে তুললাম, এই গরমকালে স্পেসিফিক্যালি অনেকেই আমাকে বলে যে এক্সারসাইজ করাটা একটুখানি অসুবিধা হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে গরমকালে ফ্যাট লস করাটা তারা একটু চ্যালেঞ্জিং ফিল করে। তো আপনি যেহেতু পুরোপুরি ট্র্যাডিশনাল এক্সারসাইজের সঙ্গেই রয়েছেন, একটু যদি আমাদেরকে এনলাইটেন করেন এই ব্যাপারে যে ফ্যাট লসের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ট্র্যাডিশনাল এক্সারসাইজ কীভাবে হেল্প করতে পারে আমাদের? একটা জিনিস আগে আমাদের বুঝতে হবে যে ফ্যাট লসের সঙ্গে ঘামটাকে জোড়ালে হবে। ঘাম ছড়ানো আর ফ্যাট লস এই দুটো ব্যাপার হবে। ফ্যাট লসের ক্ষেত্রে যেটা করতে হবে, আমাকে ক্যালোরি ডেফিসিটে যেতে হবে। একটা যেটা সেটা ডেফিনেটলি কোনো প্রপার নিউট্রিশনিস্টের আন্ডারে করতে হবে। আমি একজন এক্সারসাইজ প্রফেশনাল, তো আমার কাজ হচ্ছে এক্সারসাইজটা করা। এবং আমি যখন এক্সারসাইজ করাবো, আমি কোন ইন্টেন্সিটিতে এক্সারসাইজ করাচ্ছি সেইটা আমি ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে ডায়েটিশিয়ানের যে ইনফরমেশনটা পাস করার দায়িত্ব আমার। এবং ডায়েটিশিয়ান অ্যাকর্ডিংলি সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের হেলথ স্ট্যাটাস দেখে তার একটা ডায়েট দেবে এবং এই ডায়েটটা ডেফিনেটলি ওয়েট লস করতে হেল্প করবে। একটা দ্বিতীয় হচ্ছে যে ট্র্যাডিশনাল এক্সারসাইজ সম্বন্ধে যে আমরা যেটা কথা বলছি, যে ট্র্যাডিশনাল এক্সারসাইজ এবং ফ্যাট লস। ট্র্যাডিশনাল এক্সারসাইজ তো ট্র্যাডিশনাল এক্সারসাইজ যেটা আছে আর মডার্ন এক্সারসাইজ যেটা, সেটাকে গোলালে হবে। প্রত্যেক জিনিসের একটা উৎপত্তি স্থান আছে। আজকে আমরা মডার্ন এক্সারসাইজ যেটা দেখছি তার উৎপত্তি হচ্ছে 5,000 10,000 বছর আগে। আমি বলতে পারবো না, এই বইতে 5,000 বছর লেখা আছে, সেই জন্য আমি একটা জাস্ট এর জন্য 5,000 বছর দিলাম একটা টাইম লাইন, বাট তারও আগে নেই। এবং এই যে ট্র্যাডিশনাল এক্সারসাইজের সঙ্গে যে ফ্যাট লস, এই ফ্যাট লসটা কানেক্টেড শুধুমাত্র আমরা ফ্যাট লসকে যদি টার্গেট করেই চলি তা সেটা নয়। এটা আমার ওভারঅল হেলথকে বেটার করার জন্যে আমাদের ফ্যাট বার্ন করার ক্যাপাবিলিটিটা, অ্যাজ দ্য ক্যালোরি ইউজ করার ক্যাপাবিলিটিটা বেড়ে যায়। সেটা হিপক হতে পারে, সেটা হরমোনাল ব্যালেন্স গুলো ঠিক হওয়ার জন্য হতে পারে, সেটা ইনসুলিন সেন্সিটিভিটি বেটার হওয়ার জন্য হতে পারে, সেটা কর্টিসল লেভেল কমার জন্য। আচ্ছা। এবং ট্র্যাডিশনাল এক্সারসাইজের সঙ্গে ব্রিদিং এর একটা খুব বড় সম্পর্ক আছে। এটা কিন্তু আমাদের স্ট্রেস লেভেলকে কমায়, যেটা আমাদের রিকভারিকে বেটার করে, মুডটাকে ভালো করে তার মাধ্যমে। এবং ডেফিনেটলি এটার সঙ্গে কিন্তু আমাদের হরমোনাল যে ব্যালেন্স গুলো আছে সেগুলো কানেক্টেড। এবং ওভারঅল এই সব কিছু যখন অ্যালাইন্ড হবে তখন ডেফিনেটলি ফ্যাট লসে আমার হেল্প করবে। কারণ আমাদের আলটিমেট টার্গেটটা ওয়েট লস নয়, ফ্যাট লস। মাসেল প্রিজার্ভ করে ফ্যাটকে যতটা সম্ভব কমানো যায় সেইটা। এবং এটা আমরা কখনোই ওভারনাইট টার্গেট করবো না, যে 3 মাসের মধ্যে আমাকে কমিয়ে ফেলতে হবে, 2 মাসের মধ্যে কমিয়ে ফেলতে হবে, তা নয়। আমাকে সময় দিতে হবে, শরীরকে বুঝতে হবে সব শরীর সমান নয়, প্রত্যেকের শরীর আলাদা আলাদা ভাবে রেসপন্স করে সব জিনিসের। তো সেই সময়টা দিয়ে আস্তে আস্তে করাটা হেলদি। এবং ডেফিনেটলি ট্র্যাডিশনাল এক্সারসাইজ এটাতে একটা বড় ভূমিকা নিতে পারে। যেমন আমি বলি, যখন আমরা যদি আমরা যোগের কথা বলি, যোগেতে আসন, যে ব্রিদিং প্র্যাকটিস যেটা প্রাণায়াম যেটাকে আমরা বলি, মেডিটেশন যেটা বলি, সূর্য নমস্কার ওয়ান অফ দ্য বেস্ট ডাইনামিক এক্সারসাইজ। সূর্য নমস্কার আসন না, সূর্য নমস্কার এর মধ্যে প্রাণায়াম, আসন, ব্রিদিং সব কিছু কানেক্টেড। এবং এটা ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল সবকটা অ্যাসপেক্টকে টার্গেট করে। সূর্য নমস্কার করার জন্য আমাদের মেটাবলিজম রেট বুস্ট হতে পারে, যেটা একটা বাই প্রোডাক্ট, যেটা মেন গোল নয়, ঠিক আছে, কিন্তু সেটা ডেফিনেটলি একটা ফ্যাট বার্নিং প্রসেস
করতে পারি গদা, মুদ্গর, ডন, বৈঠক, যেগুলো আমাদের ট্র্যাডিশনাল এক্সারসাইজ, সেইগুলো আমার মাসেল মাস বাড়াতে সাহায্য করে, আমার বডির ভাইটালিটি বাড়াবে, আমার বডিকে মোবাইল করবে, আমার বডির মধ্যে রক্ত চলাচল অনেক বেটার করবে, স্ট্রেংথ বাড়াবে। যেহেতু মাসেল মাস বাড়বে, অটোমেটিক্যালি আমার ক্যালোরি বার্নে, আমার যে যে আমি ক্যালোরি বার্ন করছি, যে বাজার মেটাবলিজম রেট, সেটাও আমার বাড়বে। তার ফলে কিন্তু আমার ডেফিনেটলি ফ্যাট বার্ন করার ক্যাপাবিলিটি বাড়বে। আমরা যখন প্রাণায়াম বা মানে ব্রিদিং এক্সারসাইজ, আমি প্রাণায়াম অনেক হায়ার প্র্যাকটিস, আমরা প্রাণায়াম করার জন্য যে অ্যাক্টিভিটিস গুলো আছে, ব্রিদিং অ্যাক্টিভিটিস, সেগুলো যদি করি, তার ফলে কিন্তু আমাদের স্ট্রেস লেভেল অনেকটা বেশি করে কমার একটা প্রসেস শুরু হয়ে যায়, এবং তার সঙ্গে শরীরে অক্সিজেন ব্যবহার করার যে ক্ষমতা সেটাও বাড়ে। তার ফলে ক্যালোরি বার্ন বাড়বে, এবং ব্রিদিং প্যাটার্ন যদি ঠিক হয়, রিকভারি অনেক কুইক হবে। আমাদের যে স্লিপ ডিসঅর্ডার যেটা থাকে, সেটা অনেকটা কমার চান্সেস থাকে। তার ফলেও কিন্তু রিকভারি বেটার হলে ডেফিনেটলি আনুষঙ্গিক যে সমস্যাগুলোর জন্য ফ্যাট বার্ন হয় না, সেগুলো ঠিকঠাক হয়। অবশ্যই ওয়েট লস করার এবং ফ্যাট বার্ন করার একটা প্রসেস স্টার্ট হবে। ভেরি ওয়েল এক্সপ্লেন। আপনি যেভাবে বললেন, অ্যাকচুয়ালি এই প্রসেসটা তো ঠিক মতন সবাই এক্সপ্লেন করে না, ফলে প্রত্যেকের মনে একটা কিন্তু এই তো করছি তো, হচ্ছে তো, কি হলো, এই যে সারাক্ষণ এই যে অ্যাংজাইটিটা মানুষ থাকে, আমার মনে হয় এই একটা প্রপার আনসারের খুব দরকার ছিল। থ্যাংক ইউ স্যার টু এলাবোরেটিং। ওভারনাইট কোনো মানে ব্যাপার নয় যে আজকে আমি শুরু করলাম, কাল থেকে আমি একটা বড় হিউজ ট্রান্সফরমেশন দেখতে শুরু করে দেবো, একদমই নয়। আমাকে সময় দিতে হবে, আমাকে শরীরকে বুঝতে দিতে হবে, শরীর জিনিসটাকে অ্যাডপ্ট করবে, বুঝবে। প্রত্যেকের রেসপন্স, এক্সারসাইজের রেসপন্স টুয়ার্ডস এক্সারসাইজ আলাদা। এবার সেই সময়টা প্রত্যেকের দেওয়া উচিত, কখনো তাড়াহুড়ো করার ব্যাপারটা রাখা উচিত না। আর একটা জিনিস, যে আমরা 3 মাস বা 2 মাসের যে ট্রান্সফরমেশন প্রোটোকলগুলো দেখি, অনেক ক্ষেত্রে এগুলো একটা মিথ্যে কাল ভরা গল্প। সেখান থেকে কেউ মানে আননেসেসারি মোটিভেট হওয়ার দরকার নেই। 3 মাসে যদি ট্রান্সফরমেশন হয়, সেটা কখনো কখনো যে ফ্যাটালও হতে পারে। একদম একদম একদম, মানে এটা একদম মানে জীবন সংকটের দিকেও চলে যেতে পারে, অনেক লোক মারাও যায়। এবং একটা জিনিস, এই যে বডি শেমিং এর ব্যাপারটা, একজন মহিলাদের ক্ষেত্রে আমি বলছি, আমাদের সমাজে কি হয়, পুরুষ মহিলা নির্বিশেষে একটা মানুষকে মোটা বলে একটা মানে তাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। কিন্তু এই যে মোটা হওয়ার ব্যাপারটা, এটা অনেক কিছুর সঙ্গে সোশিও ইকোনমিক্যাল, জিও পলিটিক্যাল, পিয়ার প্রেশার, তার সাইকোলজিক্যাল স্টেট কি আছে, সব কিছুর সঙ্গে মেবি কানেক্টেড। এবং মেয়েদের ক্ষেত্রে কি হয়, একটা সময়ের পরে কিছু কিছু চেঞ্জেস আসতে থাকে, তার দায়িত্ব থাকে অনেক। একজন মহিলার দায়িত্ব শুধুমাত্র অফিসে শেষ হয়ে যায়, তার দায়িত্বটা পরিবারের মধ্যে থাকে, তার দায়িত্বটা টুয়ার্ডস তার বাচ্চার প্রতি থাকে, টুয়ার্ডস তার হাজবেন্ড এবং এক্সটেন্ডেড যে ফ্যামিলি, তার দিকেও থাকে। তো এত কিছু করার পরেও যদি সে একজন মহিলা শুধুমাত্র সুস্থ থাকতে পারে, তাহলে যথেষ্ট। তার কখনোই কোনো রকম একটা যে এরকম না, তাকে একটা কোনো স্ট্যান্ডার্ড তাকে ফলো করতে হবে, যে এখন স্লিম ফিম একটা চেহারা তাকে মেনটেন করতে হবে, একদমই তা নয়। হ্যাঁ, তার সব থেকে প্রয়োজন যেটা, তার যে ব্লাড মার্কার যেগুলো আছে, সেইগুলো যেন ঠিক থাকে, সে যেন ঘুমোতে পারে, তার যে হরমোনাল যে ব্যালেন্সগুলো থাকা উচিত, সেইগুলো যেন ঠিক থাকে। সে কতটা মোটার ব্যাপারটা বা ওবিস স্ট্যান্ডার্ডে যেন না পৌঁছে যায়, এইটাই মাথায় রেখে চলাটা উচিত। একটু যদি হেলদি কেউ হয়ে যায়, সেটা খুব বড় সমস্যার ব্যাপার তা নয়, কিন্তু ডেফিনেটলি আমাদের হাই ছেড়ে দিতে চলবে না। সুস্থভাবে খাওয়া দাওয়া, সময়ে খাওয়া দাওয়া করা, এক্সারসাইজ করা, এবং এগুলো করার পরে একটা সুস্থ সবল চেহারা, মানসিক সুস্থতা মেনটেন করা, এইটা সব থেকে বেশি প্রয়োজন। একদম, আমি এরপরে আসছিলাম এই কোয়েশ্চেনটা, কারণ আমরা উইমেন হেলথ নিয়ে 2টো এপিসোড আমাদের দিয়েছিলাম, এবং তাতে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি। যেটা একটা অনেকগুলো কোয়েরিজের মধ্যে একটা কমন কোয়েরিজ পেলাম। এখনকার দিনের একটা বার্নিং প্রবলেম হচ্ছে যে বাচ্চা মেয়েরা তাদের পিউবার্টিটা অনেক তাড়াতাড়ি চলে আসছে, এবং মোস্ট অফ দ্য কেসেসে দেখা যাচ্ছে যে বাচ্চাটি অনেক ছোট থেকে একটু, মানে আমাদের সময় তাও একটা রোগা রোগা বাচ্চা দেখা যেত, এখন একটু বাচ্চারা একটু বাল্কি দেখা যাচ্ছে, এবং হয়তো অনেক সময় সেই কারণেও ডক্টররা বলছেন যে পিউবার্টি তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু বাচ্চাদের মধ্যে যে আগে একটা খেলাধুলোর প্রবণতা ছিল, সেটা এখন খুবই কমে গেছে। আমি যেটা জানতে চাই যে এই বাচ্চা মেয়েদের ক্ষেত্রে, বা ধরুন এই 8 বছর 9 বছর এই বয়স থেকে কি ট্রেডিশনাল এক্সারসাইজ শুরু করে দেওয়া যায় মেয়েদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, কারণ এটা চলন এখনো খুব কম, তাই আপনাকে জিজ্ঞাসা করছি। একদমই শুরু করা যায়। একটা বাচ্চা যখন থেকে সে হাঁটা চলা শুরু করতে পারে, নিজের কাজ সম্বন্ধে সে যখন
অ্যাওয়ারনেস তার তৈরি হয়ে যায়, তখন থেকে মানে 4-5 বছর বয়স যখন হয়, সে কিছু কিছু ফিজিক্যাল মুভমেন্ট স্টার্ট করতে পারে। 6 ইয়ার্স অ্যাবভ মোটামুটি বডিতে কন্ট্রোল চলে আসে, তারপর থেকে তারা স্ট্রেংথ ট্রেনিং স্টার্ট করতে পারে। এবার স্ট্রেংথ ট্রেনিং মানে আমরা স্ট্রেংথ ট্রেনিং মানে কি বুঝি? আমরা স্ট্রেংথ ট্রেনিং মানে বুঝি আর্নল্ড শোয়ার্জনেগার, স্ট্রেংথ ট্রেনিং মানে বুঝি মীরাবাই চানু, স্ট্রেংথ ট্রেনিং মানে বুঝি র্যাম্বো, স্ট্রেংথ ট্রেনিং মানে বুঝি আমরা ঋত্বিক রোশন। একদমই নয়, এটা ভুল রিপ্রেজেন্ট করা হয়েছে স্ট্রেংথ ট্রেনিং এ, এটা ভুল রিপ্রেজেন্ট করা হয়েছে হেলথ। একদম হেলথের সঙ্গে না আর্নল্ড শোয়ার্জনেগারের কোনো সম্পর্ক আছে, হেলথের সঙ্গে না দীপিকা পাডুকোনের কোনো সম্পর্ক আছে, হেলথের সঙ্গে না ঋত্বিক রোশনের কোনো সম্পর্ক আছে, না এদের সঙ্গে ফিটনেসের কোনো সম্পর্ক আছে। ফিটনেস বেস হয় 5টা কম্পোনেন্টের উপর, এবং এই 5টা কম্পোনেন্ট একটা রোগা পাতলা মানুষ অ্যাচিভ করতে পারে। তাকে কোনো হাল্ক হতে হবে না। মেবি যে হাল্ক আছে সে হয়তো এই 5টা কম্পোনেন্টের মধ্যে একটা কি দুটো কম্পোনেন্ট মিস করে যাবে। তো আমরা ফিটনেসকে যেভাবে জাজ করছি সেটা খুব ভুলভাবে জাজ করছি, এবং তারপরে আমরা কোথাও একটা বড় ইম্পর্টেন্ট জিনিসকে মিস করে যাচ্ছি, যেটা হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং। স্ট্রেংথ ট্রেনিং বডি ওয়েট এক্সারসাইজ দিয়েও স্টার্ট হতে পারে, এবং বাচ্চাদের জন্য একটা অলওয়েজ আমাদের একটা স্ট্রেংথ ট্রেনিং সেশন স্টার্ট করা উচিত, থাকা উচিত সব সেশনে। আমরা যেমন যেটা আমরা যোগ ব্যায়াম বলি, যোগ ব্যায়ামের ক্লাস, কেউ হয়তো ডিফার করবে আমার সঙ্গে, এই যোগ ব্যায়ামের যে পার্টিকুলার কনসেপ্টটা, এটা পুরো একটা হেলথের সঙ্গে অ্যালাইন নয়। এর ফলে কিন্তু বাচ্চারা পার্মানেন্ট কোনো ক্রনিক ইনজুরিজ ডেভেলপ করতে পারে। এটা একটা ব্যাপার। এইটাকে আমরা যে হেলথ হিসাবে প্রমোট করি, এইটা ঠিক নয়। তার অনেক কিছু কারণ আছে, তার রিসার্চ পেপার আছে, এটা অনেক বড় ডিসকাশন। নেক্সট জিনিস যেটা, যে আমরা সবসময় বলি যে স্ট্রেংথ ট্রেনিং বাচ্চাদের করা উচিত না, তার ফলে হাইট কমে যাবে, তার গ্রোথ হবে না বা কিছু না। গ্রোথ যেটা আছে সেটা গ্রোথ প্লেটের উপর ডিপেন্ড করে। গ্রোথ প্লেট ইনজুরিজ যদি হয় তাহলে ডেফিনেটলি গ্রোথ হবে না। তো গ্রোথ প্লেট ইনজুরিজ কিন্তু ফুটবল খেলতে গিয়ে বা বাস্কেটবল খেলতে গিয়েও হতে পারে, এবং কেউ যদি আনকন্ট্রোলড ওয়েট বেস স্ট্রেংথ ট্রেনিং করে তাহলে কিন্তু হতে পারে। যখনই আমরা স্ট্রেংথ ট্রেনিং এর কথা বলবো, তখন আমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে একজন প্রপার গাইডের আন্ডারে ট্রেন করা, যে কোয়ালিফাইড বাচ্চাদের ট্রেনিং করা হচ্ছে। একদম একদম নিজের বাচ্চাকে মানে জাস্ট ব্যায়াম করাতে হবে বলে যে কোনো কারোর কাছে হাতে ছেড়ে দেওয়াটা ঠিক না, যে প্রপারলি আপনাকে বাচ্চাকে গাইড করতে পারবে তার গঠন অনুযায়ী। হ্যাঁ, এবং বাচ্চাদের যে ট্রেনিং সেশন যেটা হবে, সেই সময় কিন্তু বড়রা ট্রেনিং করবে, সেই সময় খালি বাচ্চারাই ট্রেনিং করবে। তার অনেক কিছু কারণ আছে, সেগুলো অন্য ব্যাপার, কিন্তু এইটা আমাদের ফলো করতে হবে। এবং আজকের দিনে যদি আমরা দেখি, আমাদের যে এক্সপোজার টু ডিজিটাল অপশন, সেটা অনেক বেড়ে গেছে। সেটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, ইউটিউব হতে পারে, ফেসবুক হতে পারে, অনলাইন গেমিং হতে পারে। এর ফলে কি হচ্ছে, আমাদের বাচ্চারা খুব স্ট্যাটিক হয়ে যাচ্ছে। দেখতে হবে অ্যাভেলেবিলিটি অফ ফুড। আমাদের কাছে আনহেলদি খাবারের অপশন এখন অনেক বেশি, একদম। তার ফলে কি হচ্ছে, বাচ্চারা যে ক্যালোরি যেটা কনজিউম করছে, সেইটা কোয়ালিটি ক্যালোরি কনজিউম করছে, তার ফলে ইমব্যালেন্সেস গুলো তৈরি হচ্ছে। তাহলে আমাদের সব থেকে প্রথম যেটা ইন্ট্রোডিউস করা উচিত, এটা গভর্নমেন্টের কাজ। অ্যাকচুয়ালি এটা প্রাইভেটলি কতটা হবে না হবে আমি জানি না, কিন্তু গভর্নমেন্টের যেটা উচিত, প্রতি কটা এরিয়া বেসিসে একটা করে কমিউনিটি পার্ক, কমিউনিটি জিম, কমিউনিটি স্পোর্টস সেন্টার এটা তৈরি করা, এবং ম্যান্ডেটরি করা উচিত যে প্রতিটা এরিয়াতে বাচ্চাদের খেলার জন্য এবং বড়দের খেলার জন্য আলাদা আলাদা জায়গা থাকবে। একদম। আমরা যখন বাচ্চাদের খেলা এবং বড়দের খেলা সময় আলাদা হতে, এবং একটা সময় বেঁধে দিতে হবে, মানে মাঠটা যেন নেশা করার জায়গা না হয়, যেটা মোস্টলি এখন হয়েছে। মানে আমি আমার আশপাশের মাঠগুলোকে দেখি, মাঠগুলো অ্যাকচুয়ালি নেশাখোরদের আড্ডা হয়ে গেছে। সেখানে বাচ্চারা খেলতে পারে না, বাট খেলার নাম করে কিছু মানে প্রাপ্তবয়স্ক ছেলে তারা নেশা করতে আসে। তো সেইটা গভর্নমেন্টের দায়িত্ব, এই এরিয়াগুলোকে বাচ্চা ছেলে মেয়েদের জন্য সিকিউরলি যাতে তারা খেলতে পারে হেলদি ওয়েতে, সেই ব্যবস্থাটা তৈরি করে দেয়। একদম। আমরা যখন ছোট ছিলাম, আমার মনে আছে মানে যে অ্যাক্টিভিটিগুলো ছিল, যে প্রভাত ফেরি, ব্রতচারী, হ্যাঁ, স্কুল থেকে একটা কিছু প্রসেশন বেরোচ্ছে, বা এই যে খেলা, মানে যতক্ষণ না 4:30 সময় এই অন্ধকার হয়ে যাচ্ছে, মশা কামড়াচ্ছে, ঘরে আয়, ততক্ষণ আমরা ঘরে ঢুকতাম না।
স্কুল মানে এই জিনিসটাই তো বোধহয় এখন নেই। তার বিভিন্ন রকম হয়তো কারণ হতে পারে, যে অচেনা লোক, এখন হয়তো মানুষের ওপর সেই ভরসাটা নেই, আগে যেটা পাড়ার লোকের ওপর করতে পারতো, কিন্তু তাতে যে মুভমেন্টটা একদম এই যে মানে সে মোবাইলে হয়তো খুব ভালো গেম খেলছে, কিন্তু এই যে একটা যখন টিম গেম হয় তখন তো তাদের সাথে কোঅর্ডিনেশন, প্ল্যানিং, এই জিনিসগুলো তো বাচ্চাদের ডেভেলপ হয়, সেই জায়গাটা কোথাও না কোথাও বাচ্চারা ল্যাক করছে। মানে বাবা মারা ভাবছে শুধু পড়াশোনার জায়গাটাই ঠিক করলে, কিন্তু এটা তো আমাদের মেন্টাল ইয়েটা স্টিফনেসটাকেও তৈরি করে, তাই না? এক্সারসাইজ। এবং আরেকটা ব্যাপার, যখন আমরা একটা গ্রুপ অফ সেম এজ গ্রুপের সাথে খেলি, হ্যাঁ, তখন আমরা কি তৈরি করি, আমরা আর একজন কমিউনিকেশন স্কিল যেটা, একদম একদম সেইটাকে তৈরি করি, এবং এইটা পরে ভবিষ্যতে গিয়ে আমাদের কর্মজীবনেও অনেকটা সাহায্য করে। যে একটা গ্রুপের সঙ্গে কিভাবে আমি মিলেমিশে থাকবো, সেই জিনিসটা তৈরি কিন্তু তখনই হবে যখন আমি একটা গ্রুপের সঙ্গে মিশবো, খেলবো, একসঙ্গে কিছু ডেভেলপ করবো। এবং এই যে ব্রতচারী, স্কাউট, বিভিন্ন যে ছোট ছোট দলগুলো ছিল, এইগুলো কিন্তু খুব প্রয়োজনীয়। আজকের এর প্রয়োজনীয়তা আছে, এইগুলো ফিরিয়ে নিয়ে আসাটা খুব প্রয়োজনীয় একটা পদক্ষেপ হওয়া উচিত। যে এই যে ক্লাবগুলো শুধুমাত্র পুজো বা অনুষ্ঠান করার জন্য নয়, এই ক্লাবগুলো কমিউনিটি বিল্ড তৈরি করার জন্য কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে পারে। আজকে যে মোরাল ভ্যালু তৈরি করা, আজকে যে সোশ্যাল রেসপন্সিবিলিটি তৈরি করা, একে অপরের প্রতি যে দায়িত্ববোধ, সেইগুলো এই ক্লাবগুলো থেকেই আসবে। ক্লাবগুলো যখন বাচ্চাদের জন্য আজকে একটা খেলার জায়গা তৈরি করা, মেবি স্কাউট একটা গ্রুপ করা, মেবি একটা কিছু গেমস ইন্ট্রোডিউস করা। আমি যেমন বলছি, আমাদের হাওড়াতে বেশ কিছু হাওড়াগুলো মাল্টিডিসিপ্লিনারি যে অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলো অনেক বাচ্চাকে যুক্ত হওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়া যায়। এবং এই তার ফলে কি হয়, তারা তাদের চারিত্রিক, তাদের মানসিক, তাদের শারীরিক সবকিছুর একটা ডেভেলপমেন্ট, একদম পজিটিভ ডেভেলপমেন্ট। একদম। তো এটা তো আমরা বুঝলাম যে বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটা ফ্যাট লসের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, আর বাচ্চারাও ট্রেডিশনাল এক্সারসাইজের সাথে যুক্ত হতে পারে। এবার একটা সব থেকে ডিফিকাল্ট এজ গ্রুপ হচ্ছে ওই ধরুন 55 থেকে 60, যাদের জীবনের সমস্যা তো অনেক রকম রয়েছে, সমাধানও রয়েছে, কিন্তু তাদের ইচ্ছেটা বা মোটিভেশনটা একদম নষ্ট হয়ে গেছে। আমি অ্যাডাল্ট মানে 55-60 এজের মহিলাদেরই কথা বলছি এখানে। তো সেই ক্ষেত্রে তাদেরকে কি করে মোটিভেট করানো যায়? আমার জীবনের এখন কি হয়েছে, সায়েন্সের যে ইমপ্রুভমেন্ট, সায়েন্সের যে প্রোগ্রেস, সাকসেস, তার ফলে হচ্ছে কি আমাদের জীবনের মান কতটা বেড়েছে আমি জানি না, কিন্তু আমাদের ইয়ার্স অ্যাড হয়ে গেছে। হয়তো লাস্টের দিকে খুব কষ্ট করেই মরাটা খুব কষ্টকর হয়, মানে শেষ কিছু বছর খুব ভুগে দৌড়তে মানুষকে মরতে হয়, কিন্তু লাইফে অনেকগুলো ইয়ার্স অ্যাড হচ্ছে। এবার এই যে ইয়ার্সটা অ্যাড হয়েছে, এর যেমন একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিকও আছে। একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমাদের যে ইনফ্লেমেশন আছে, সেই ইনফ্লেমেশনটা কিন্তু খাবারেও হচ্ছে, খাবারের দামেও হচ্ছে, ওষুধের দামেও হচ্ছে। তাহলে আমার লাইফে যদি ইয়ার্স অ্যাড হয়, তাহলে আমি বেশি দিন ধরে খাবো, খেয়ে বাঁচবো। আর আমি যদি শেষের দিকে অসুস্থ হয়ে যাই খুব বেশি ভাবে, তাহলে আমাকে বেশি পয়সা দিয়ে ওষুধ দাও। এটা একটা বড় কিন্তু জিজ্ঞাসা যে আমি আমার যে ভবিষ্যৎ মানে ফিউচার জেনারেশন আছে, তাদের উপর কতটা বার্ডেন। একটা জিনিস, আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি মানে আমি এটা এক্সপেক্ট করতে পারি না যে আমার সন্তান সব কাজকর্ম ছেড়ে দিয়ে আমার জন্যই সমস্ত কিছু সে ডিভোটেড হয়ে যাবে। তাকে আমি পৃথিবীতে এনেছি, তার মানে তার প্রতিও আমার কিছু দায়িত্ব থাকে, যেমন তারও আমার প্রতি কিছু দায়িত্ব আছে, বিকজ পৃথিবীতে তাকে আমি এনেছি। তার ইনিশিয়াল ইয়ার্স গুলো তার সাহায্যে আমি ছিলাম। এবার সে যখন বাচ্চা ছিল, আমি তাকে যখন বড় করেছি, যখন আমি পুরো হয়ে বাচ্চা হয়ে যাবো, তখন সে আমাকে শেষের দিকে আমাকেও সে হাত ধরে রেখে দিল। কিন্তু আমাকেও তার প্রতি তার যে দায়িত্বটা, সেটা হচ্ছে আমাকে নিজেকে সুস্থ, একটা অ্যাডাল্ট লোকই কোনোভাবে মোটিভেট করে। হ্যাঁ, এটা আমাদের বুঝতে হবে। এটা ফিটনেস সেক্টরের সব থেকে বড় যে একটা ভুল ধারণা আছে, যে ট্রেনারদের নাকি মোটিভেটার হতে হবে। আমি অনেককেই বলতে শুনেছি, স্পেশালি যারা জিমের ওনার আছে, তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে দিই যে যারা জিমে আসে তারা প্রত্যেকে অ্যাডাল্ট, তাদেরকে আর মোটিভেট করা যায়, তাদেরকে এন্টারটেইন করা যেতে পারে, কিছু জোকার রাখা যেতে পারে ট্রেনার, কিন্তু ট্রেনার রাখলে ট্রেনার কোনোদিন মোটিভেটার হয়ে কাউকে মোটিভেট করতে পারে। যে ট্রেনার মোটিভেট করবে সে ট্রেনার, সে আসছে তাকে নিজের মোটিভেশনটা নিজে। একটা মোটিভেশনটা কোথায়? ভালো করে বেঁচে থাকা, সুস্থভাবে মরা। আমরা প্রত্যেকেই মারা যাই, আমরা কেউ এই পৃথিবীতে সারা মানে পৃথিবীর
শেষ দিন অবধি পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন অবধি থাকবো আমি তা নয়। একদম। আমাদের একটা সময় আছে, সেই সময়টা যেদিন শেষ হবে আমরা চলে যাবো, সব কিছু ছেড়ে চলে যাবো। তাহলে সেই দিনটা যেন আমি লোকের ওপর বোঝা হয়ে না, এটাই আমার মনে হচ্ছে। আমি আমার শেষের যে জীবনটা আছে সেটা যেন সবার সঙ্গে আমি হেসে খেলে হেঁটে চলে আমি এনজয় করতে পারি, উপভোগ করতে পারি, এটাই আমার মোটিভেশন। এই মোটিভেশনটা আমাকে মাথায় নিয়ে চলতে হবে যে এক্সারসাইজটা আমার একটা যে 50 বছর হয়ে গেছে তার এক্সারসাইজটা সালমান খান হওয়ার জন্য নয়, বা তার এক্সারসাইজটা করিনা কাপুর হওয়ার জন্য নয়। তার এক্সারসাইজটা হচ্ছে এই কারণে সে যাতে রাত্রিরে ভালো করে ঘুমোতে পারে, সে যাতে তার দৈনন্দিন কাজটা ঠিক করে করতে পারে, তার যে মাসকুলোস্কেলেটাল যে পেনগুলো থাকে সেই পেনগুলো যেন কম থাকে, এবং লাইফ স্টাইল রিলেটেড যে ডিজিজগুলো হওয়ার চান্সেস হয় সেইগুলো যেন কম হয়ে যায়। মাসেল মাস, আমাদের বয়সের সঙ্গে সঙ্গে মাসেল মাস কমতে থাকে, সেইটা যেন ডিলে হয়, সেই প্রসেসটাকে আমরা বন্ধ করতে পারি না, কিন্তু সেই প্রসেসটাকে আমরা ডিলে করতে পারি এক্সারসাইজটা আমরা এই কারণে। এবং সেই এক্সারসাইজটা কিন্তু ট্র্যাডিশনাল এক্সারসাইজের মাধ্যমেই সম্ভব। আমি বলছি না যে মেশিন অপ্রয়োজন, কিন্তু মেশিনের প্রয়োজনীয়তা থেকে ট্র্যাডিশনাল এক্সারসাইজের প্রয়োজনীয়তা অনেক বেশি। কেন আমি বলেছি, আমরা যোগের একটা পার্ট হচ্ছে আসন, যোগের 8টা লিম্ব আছে, তবে 6টা করে আসন। এবার আমরা দেখি যে তার একটা পার্ট হচ্ছে আসন। এই আসন আমাদের শরীরে আমরা যখন কোনো মুভমেন্ট করি 3টে প্লেনের ওপর মুভমেন্ট করি। এবার এই 3টে প্লেনের ওপর আমরা যখন মুভমেন্ট করি তখন কিন্তু আমাদের ব্যালেন্স হয়। এবার আমরা যদি একটাই প্লেনকে যদি ডমিনেন্ট করে এক্সারসাইজ করি আমাদের শরীরে তখন ইমব্যালেন্স হয়, যেটা আমরা শিখে থেকে যখন আমরা মেশিন বেসড এক্সারসাইজ করি তখন সেটাই হয়। কিন্তু আমরা যদি ট্র্যাডিশনাল এক্সারসাইজ করি বা আমরা যদি আসন করি, আমরা যদি মুভমেন্ট করি, আমরা যদি বেসিক যে ডিফারেন্ট মুভমেন্টস গুলো আছে এই ধরনের মুভমেন্টস গুলো করি, তখন আমাদের মাল্টি প্ল্যানার অ্যাক্টিভিটি, যেটা কিন্তু আমাদের ব্যালেন্স স্ট্রেংথ দুটোকেই সাহায্য করে বাড়ানো উচিত। আমরা যদি সকালে উঠে হাঁটি, আমাদের সেটা কর্টিসল লেভেলকে কমাতে সাহায্য করে, আমাদের বডির মেটাবলিজমকে বাড়াতে সাহায্য করে, শরীরে এন্ডিউরেন্স বাড়াতে সাহায্য করে, কার্ডিওরেসিপিটি ক্যাপাসিটি বাড়ানোর জন্য সাহায্য করে, এতগুলো বেনিফিট। তাহলে আমরা যদি সবকটাকে কম্বাইন্ড করি, আমি যদি দৌড়তে না পারি আমি হাঁটবো, আমি যদি সাঁতার কাটতে পারি সাঁতার কাটবো, তাহলে আমার কার্ডিও অ্যাক্টিভিটির জন্য আমি কিছু যোগের যে যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো আমি অ্যাড করলাম, তার সঙ্গে কিছু ট্র্যাডিশনাল এক্সারসাইজেস যেগুলো স্কট, ডন, গদা, মুদ্গর, এই ধরনের এক্সারসাইজ অ্যাড করলাম। করার পরে এগুলো শেখার পরে ডেফিনেটলি এটা আমার ওভারঅল যে ওয়েলনেস সেইটাকে বাড়াতে সাহায্য, এবং ডেফিনেটলি এটা যারা আমরা টুয়ার্ডস এজেড পপুলেশনের দিকে এগিয়ে যাচ্ছি তাদের পড়াটা খুব খুব বেশি করে প্রয়োজন। কারণ মেয়েদের ক্ষেত্রে একটা হরমোনাল চেঞ্জেস আছে, যার ফলে তাদের শরীরের মানসিক এবং শারীরিক অনেকগুলো পরিবর্তন আসে। সেইগুলো থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা, সেগুলোকে প্রতিরোধ করা, সেটা তার যে ডিগ্রি অফ ডিজেনারেশন যেটা বলতে পারি সেইটাকে যদি কমিয়ে আনতে হয় তার একটাই রাস্তা হচ্ছে এক্সারসাইজ করা, মুভমেন্ট করা। ছেলেদের ক্ষেত্রে আমাদের যখনই টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে, আমাদের মাসেল মাস কমে, আমাদের ভাইটালিটি কমে, আমাদের এনার্জি লেভেল কমে, হাড়ের নমনীয়তা চলে আসে, হাড় ভঙ্গুর হতে শুরু করে। এটার একটাই রাস্তা, আমরা যখন এক্সারসাইজ করবো, স্কেলটা লোড করবো, তখন আমাদের এই যে ডিজেনারেশনটা এটা অনেক, এই ডিজেনারেশনের যে প্রসেসটা সেটা অনেক ডিলেড হয়ে যাবে, স্লো হয়ে যাবে, তার ফলে আমরা অনেক বেশি দিন সুস্থভাবে বাঁচতে পারি। স্যার থ্যাংক ইউ সো মাচ, এই ব্যাপারটাকে আপনি এত ভালো করে এক্সপ্লেন করলেন যে একটা অ্যাডাল্ট পার্সনকে বোঝানো হয়তো যায় বাট ওইভাবে মোটিভেট করা যায় না, তো তার নিজের বোঝাটাও খুব ইম্পর্টেন্ট। এবার একটা ইম্পর্টেন্ট জায়গায় আমি আসি, যেটা মেলসদের থেকে আমরা প্রচুর এই ধরনের কোয়েরিজ পেয়েছি। সাধারণত দেখা যায় যে মেলসরা অতটা মানে একটি মহিলা তার বন্ধুকে যত মানে তাড়াতাড়ি বা সুন্দর করে তাদের প্রবলেম শেয়ার করে, মেলসদের ক্ষেত্রে এটা একটা বিগেস্ট প্রবলেম দেখা গেছে যে তারা খুব একটা প্রবলেম শেয়ার বা এই জিনিসগুলো জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা প্রবলেমটাকে অ্যাকসেপ্ট করতে একটু সময় নেয়। এখানে দেখা যাচ্ছে যে এখনকার দিনে যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে যে কোনো কিছুর প্রতি মানে একটা খুব ল্যাক, যেটাকে বাংলা ভাষায় বলে, সব কিছুতে একটা ল্যাক অফ এনার্জি, ইচ্ছা করছে না, ভালো লাগছে না, এবং সেটা করতে করতে সেডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি এইসব হতে হতে একটা সময় দেখা যাচ্ছে যে তাদের ম্যারিটাল লাইফেও একটা বাজে প্রভাব পড়ছে, এবং তারা কনজুগালি সেই রকম একটা মানে ল্যাক অফ আর্জ বলতে পারেন, সব কিছুতে একটা ভিগর, ভাইটালিটি, হ্যাঁ সব কিছুতেই মানে কোনো কিছুতে আর মানে সেই ইন্টারেস্টটা নেই, ও ঠিক আছে একটু রেস্ট নিই, একটু শুই, এই ব্যাপারটা ভীষণভাবে চলে আসে, এনার্জি লেভেলটা প্রচণ্ডভাবেই কম।
তো সেই জায়গাটাতে ট্রেডিশনাল এক্সারসাইজ কিভাবে আমাদেরকে হেল্প করবে, স্পেশালি মেন্সের ভিগর আর ভাইটালিটাকে এনশিওর করতে, সেটা মেন্স, আমরা মেন্স ওয়েলনেস নিয়ে কথা বলি না। হ্যাঁ, একদম একদম। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে একটা ছেলে কোনোদিন কাঁদতে পারে। কেন? মানে কান্নাটা কি শুধু মেয়েদের সম্পত্তি এরকম একটা ব্যাপার? তো হয় না, একটা ছেলেও কাঁদতে পারে, একদম। কাঁদাটা উচিত। একটা ছেলে কেন কাঁদবে? এবং তারা ওটাই ভাবে যে আমি প্রবলেমটা শেয়ার করব, কি ভাববে আমি নিজের প্রবলেম নিজে সলভ করতে পারছি না। কেউ একটা থাকা উচিত যার কাছে গিয়ে তুমি মানে এমন ভাবে প্রবলেমটা শেয়ার করতে পারবে যেখানে মনে হবে যে সে তোমাকে জাজ করবে, একদম উইদাউট জাজমেন্ট। এবং এবং পুরুষ মানুষের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। পুরুষ মানুষকে সবসময় জাজ করা হয়, একদম। পুরুষ মানুষকে বিচার করা হয় পারফরমেন্স। আমাদের প্রত্যেকের একটা পিক টাইম থাকে, তারপরে আবার একটা ডাউনফল। পারফরমেন্স কিন্তু তাই। একটা পুরুষ মানুষ যদি সাকসেস না হয় কিন্তু পরিবারের কাছেও বোঝা হয়ে যায় একটা সময়। তাহলে এই যে স্ট্রেসটা থাকে সোসাইটি, এবং একটা পুরুষ মানুষকে সবসময় আইডিয়াল হতে হয়, পুরুষ মানুষকে সবাইকে স্যাটিসফাই করে চলতে। একটা পুরুষ মানুষ যতক্ষণ না এইটা মাথায় তুলতে পারছে যে আমি কারোর কাছে অ্যান্সারেবল নয়, শুধুমাত্র দু একজন ছাড়া যারা আমার উপর ডিপেন্ড, আমি সোসাইটির কাছে অ্যান্সারেবল নয়। আজকে স্নেহা তুমি আমাকে খারাপ ভাবতে পারো, সেটা সম্পূর্ণ তোমার চিন্তা ভাবনা, বা আমার চেনাশোনা কোনো লোক, আমার কোনো আত্মীয় আমাকে খারাপ ভাবতে পারে, তাতে কিন্তু আমার কিচ্ছু এসে কেন এসে যায় না আমি বুঝি। কারণ আমি যদি ভাবি যে ওই লোকটা আমাকে খারাপ ভাবছে, আমাকে ভালো হতে হবে, তাহলে কোথাও কি আমি আমার নিজস্বত্ব যেটা, নিজস্বতা যেটা আছে, সেই নিজস্বতাটাকে আমাকে ছেড়ে দিয়ে আমাকে ওই লোকটার জন্য ভালো হতে হবে, সেটা আমি করবো, তাতে আমি খারাপ থাকতে রাজি। এটা একটা বড় কারণ যে পুরুষ মানুষরা প্রচন্ড অ্যাংজাইটির মধ্যে এবং স্ট্রেসের মধ্যে থাকে। এবং আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা সবসময় বলি মহিলা আর পুরুষ সমান, কিন্তু এখনো কোথাও গিয়ে মহিলা আর পুরুষ সমান নয় আমাদের সোসাইটি। তো সোসাইটির দুটো অংশ আছে, একটা সোসাইটিতে মহিলাদের প্রাধান্য অনেক বেশি, একটা সোসাইটিতে মহিলাদের কোনো ভ্যালু নেই, মহিলারা হচ্ছে একদম নর্দমার ঠিক একটা সোসাইটি। আবার একটা সোসাইটিতে মহিলাদেরকে অনেক উপরে রাখা হয় এবং মহিলাদেরকে অনেক সাপোর্ট দেওয়া হয়, ফেমিনিস্ট আছে, এ আছে, সেখানে আবার পুরুষ মানুষ অবহেলিত, এবং পুরুষ মানুষ সেখানে নিড ফুলফিলমেন্টের জায়গাটায় পৌঁছায়। এবং এখানে পুরুষ মানুষ একটা অত্যধিক স্ট্রেসের মধ্যে থাকে, যেই স্ট্রেসটা কিন্তু তার শরীরে হরমোনাল ইমব্যালেন্স, এবং সেখান থেকে তার ডিজিজেস, অ্যাংজাইটি, তার ইনসমনিয়া, তার ব্লাড প্রেশারের প্রবলেম, ডায়াবেটিস, তার লো লিবিডো, সবকিছু আছে। এইখানটা থেকে একটা ইমপ্রুভমেন্টের তৈরি। এরপরে হচ্ছে একটা মোস্টলি দেখা যায় যেটা, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব একটা থাকে এবং একটা দেওয়াল থাকে। যদি আমরা মেন্স হেলথ নিয়ে কথা বলি, একটা ইয়াং ছেলের মেন্স হেলথ নিয়ে তো আমরা কিন্তু কথা বলছি না, নিশ্চয়ই একটা পোস্ট 30, 35, 40 একটা যে মেল ক্যাটাগরি আছে, কমিউনিটি আছে, তাদের জন্য আমরা কথা বলছি। এই সেকশনটা আমরা আশা করতে পারি মোস্টলি এই সেকশনটা ডিভাইড, আমরা ধরে নিচ্ছি। এবার এই বিবাহিত ক্ষেত্রে যে আমার যে পার্টনার আছে তার সঙ্গে আমার সম্পর্কটা কিরকম, সেইটা অনেকটা ডিপেন্ড করবে। এবং সবসময় যদি তাকে, যখন আমরা যদি এটাকে খুব ক্লিয়ার করেই কথা বলা হয়, তাহলে আমরা মেন্স হেলথ মানে মেন্স সেক্সুয়াল পারফরমেন্সটাকে নিয়েই আমরা কথা বলি। মেন্স হেলথ মানে আমি বিপি নিয়ে কথা বলতে চাই না, আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলতে চাই না, আমরা এইসব। কিন্তু আমার মেন্স যে সেক্সুয়াল যে পারফরমেন্স, একটা পুরুষ মানুষ তার মহিলা পার্টনারকে কতটা স্যাটিসফ্যাকশন দিতে পারছে, সেইটার উপর তার মেন্স হেলথটা ডিপেন্ড করে। এবার এই যে স্যাটিসফ্যাকশন দেওয়ার ব্যাপারটা, এই স্যাটিসফ্যাকশন দেওয়ার ব্যাপারটা তার মহিলা পার্টনারের উপরও নির্ভর করে। মেন্স হেলথের ক্ষেত্রে যদি দেখা যায় যে প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যে মেন্স হেলথ কানেক্টেড উইথ অ্যাডিকশন। যে কোনো ধরনের অ্যাডিকশন হতে পারে, সেটা
শুধুমাত্র কোনো নেশার কথা আমি বলছি না, ইভেন অনেকে পর্ন অ্যাডিকশন থাকে, সেটা একটা এফেক্ট করে মেন্স হেলথ এবং তার কনফিডেন্সকে। একটা দ্বিতীয় কথা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ এবং ল্যাক অফ অ্যাক্টিভিটি। ল্যাক অফ অ্যাক্টিভিটি অ্যান্ড ল্যাক অফ এক্সারসাইজ এই দুটো কিন্তু প্রচন্ড ভাবে এফেক্ট করে। এবার মেন্স হেলথ আর ট্র্যাডিশনাল এক্সারসাইজ যদি একসঙ্গে আনা হয়, তো সেখানে আমি বলতে পারি যেগুলো আমাদের কম্পাউন্ড মুভমেন্ট, যেসব এক্সারসাইজ আছে ট্র্যাডিশনালি আমাদের স্কোয়াট, লেগ লিফট, এই ধরনের যে এক্সারসাইজ গুলো করা হয়, এর ফলে আমাদের পেলভিক এরিয়াতে প্রচুর ব্লাড সাপ্লাই এবং লোয়ার বডি প্রচুর মুভমেন্ট হয়, আমাদের কোর মাসেল পেলভিক ফ্লোরের অ্যাক্টিভেশন হবে। এর ফলে এর মানে একটা স্ট্রেংথের বাড়ার একটা ব্যাপার আছে এবং এই স্ট্রেংথ অফ দিয়ে আমাদের পারফরমেন্সকে হেল্প। কার্ডিও এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট মেন্স হেলথের ক্ষেত্রে, কারণ আমাদের রক্ত চলাচল যত বেটার হবে আমাদের পারফরমেন্স বেটার হবে, ভাইটালিটি বাড়বে, নিউক্লিয়াস বেশি করে সব জায়গায় পৌঁছবে, রিকভারি তাড়াতাড়ি হবে, হ্যান্ডেল করতে সাহায্য করবে, লং ডিউরেশন বাড়াচ্ছে। নেক্সট আরেকটা হচ্ছে বিভিন্ন রকম আসন এবং এক্সারসাইজ আছে যেগুলোর সঙ্গে পিগল মুভমেন্টটাকে আমরা অ্যাড করি। পিগল এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, নট অনলি সেক্সুয়াল পারফরমেন্স বাড়ানোর জন্য, প্লাস আমাদের যে মেল যে অর্গানস গুলো আছে সেইগুলো, যেমন ধরো অনেকের ক্ষেত্রে বয়সের সঙ্গে সঙ্গে প্রস্টেটের প্রবলেম, প্রস্টেট হেলথের জন্য কিন্তু পিগল এক্সারসাইজ। এই এক্সারসাইজেস গুলো যদি করা হয় এবং তার সঙ্গে যদি আমরা ব্রিদিং, প্রাণায়াম, বিভিন্ন যে মেডিটেশন টেকনিক্স আছে সেইগুলো যদি করি, তারপরে কনফিডেন্স, রিকভারি এবং শারীরিক যে উন্নতি হওয়ার ব্যাপারটা সেটা অনেক বেড়ে। তো ট্র্যাডিশনাল এক্সারসাইজ ডেফিনেটলি, আর যেগুলো ডেড লিফট, স্কোয়াট যেটা বললাম, তার সঙ্গে যদি আমরা গদা, মুদ্রা, কেটলবেল এগুলো অ্যাড করতে পারি, যেটা মোবিলিটি এবং স্ট্রেংথ দুটোই বাড়ায়, মাসের মাস বাড়াতে সাহায্য করে, ডেফিনেটলি ওভারঅল হেলথ বাড়াতে, বেটার করতে সাহায্য করবে, টেস্টোস্টেরন লেভেলের যে কমে যাওয়ার যে টেন্ডেন্সিটা সেটা অনেক ডিলে হয়। ওকে ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আজকে এত সুন্দরভাবে আপনি যেগুলো খুব প্রম্পট আমাদের কাছে একটা কোয়েরিজগুলো থাকে সেগুলো আজকে অ্যাড্রেস করলেন। তো আশা করি এই সানডেটা আপনার খুব ভালোভাবে কাটুক। আর এই কোয়েরিজগুলো যেগুলো মোটামুটি ছিল, আরও যদি কিছু কোয়েশ্চেন আনসার থাকে তখন তো আমি আপনাকে আবার ডিস্টার্ব করবো। ঠিক আছে স্যার, ওকে, এই বলে সেশনটাকে এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর টাইম। থ্যাংক ইউ।